बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। দুদিন বাদেই যাচ্ছি। হ্যাঁ, তারপর দেখা সাক্ষাতে সব কথা হবে। হ্যাঁ, 1 মিনিটে আমি তোমাকে পরে ফোন করছি। কি হলো? কি করছো? পাগল হয়েছে নাকি? এসো এদিকে, এসো এদিকে, এসো 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 না, এসো এসো। ছেড়ে দিন আমাকে। আরে এসো, ছেড়ে দিন। পাগলের মতো এরকম জীবন দিয়ে তুমি কার কি লাভ করবে? কার কি লাভ করবে? এসো এসো, পাগলামি করো না। এসো এসো। আমাকে ছেড়ে দিন। না না, এসো এসো এসো। কি পাগল করছো? চলে এসো। ছেড়ে দিন। এভাবে কাপুরুষের মতো জীবন দিয়ে কার কি লাভ হবে? আমার সব শেষ হয়ে গেছে। আমার আমার মরা ছাড়া আর গতি নাই। শোনো 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 শোনো, কান্না করো না, একটু শান্ত হও। চলো, ওখানে বেঞ্চি আছে, ওখানে গিয়ে বসে একটু জল খাও, তারপর আমি তোমার সব কথা শুনছি। এভাবে মরে কারোর কোনো লাভ হবে না, কোনো সমস্যারও সমাধান হয় না। চলো ওঠো 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 ওঠো, আমি বুঝতে পারছি তুমি কোনো সমস্যার মধ্যে পড়ে কাজ করতে যাচ্ছিল। ওঠো 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 ওঠো, চলো 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 চলো। চলো, শান্ত হও, একটু শান্ত হও। আরে কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। মানুষের জীবনে অনেক বিপদ আসে, আবার কেটেও যায়। এ নিয়ে ঘাবড়ালে চলে না, সাহসের সঙ্গে লড়তে হয়। চলো, হ্যাঁ চলো, এখানে এসে একটু বসো, তারপর তোমার সব কথা শুনছি। বসো, ধরো, আগে একটু জল খেয়ে নাও তো। নাও, জল খাও। আরে তুমি খাও না, আমি যা বলছি শোনো। না, জল খাও, জল খাও।
বিশ্বাস করুন, আমি আমি অনেক চেষ্টা করেছি যে এই কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসতে, কিন্তু কোনো লাভ হয়নি। চোখের সামনে শুধু অন্ধকার। আমি বুঝতে পারছি যে তুমি একটা কঠিন সমস্যার মধ্যে আছো, কিন্তু একটা কথা সবসময় জানবে যে মানুষের জীবন সেখানে সবসময় ভাঙা গড়ার খেলা চলছে। নদীর এক পার ভাঙে আর অন্য পার গড়ে ওঠে, আর এটাই মানুষের জীবনের ভাঙা গড়ার খেলা। তার জন্য সাহসের সঙ্গে ধৈর্যের সঙ্গে লড়ে যেতে হয়। এর জন্য ভেঙে পড়তে নেই, ধৈর্য হারাতে নেই, সে যতই বড় বিপদ হোক না কেন। আর এখানে আমি কথা বাড়াবো না, চলো সামনে আমি একটা রিসর্টে উঠেছি, সেখানে বাদবাকি তোমার সমস্ত কথা শুনবো, ঠিক আছে? চলো, যা যা, ওঠো। হ্যাঁ, এবার তোমার কথা বলো। খুব ছোটবেলায় বাবা মা মারা যাওয়াতে আমাকে মামাই মানুষ করতেন। মামি একটা খুব ভালো চোখে দেখতেন না আমাকে, চাকরের মতো আমাকে খাটাতো। এমনকি একটু একটু কাছের ভুল হলে আমাকে কথা শোনাতে ছাড়তো না। আমি আমি সংসারে একটা বোঝা ছিলাম। তা তোমার মামা কিছু বলতো না? মামিকে কিছু বলার আর কোনো সাহস ছিল না। আমার হয়ে কিছু বলতে গেলেই মামি মামাকেও ছেড়ে কথা বলতো না। আমি জানতাম মামা আমাকে কতটা ভালোবাসতেন, কিন্তু মামির সামনে সেটা প্রকাশ করতে পারতেন না। আমি আমি বুঝতে পারতাম মামা কতটা অসহায়। অনেক সমস্যার মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি একটা কোম্পানিতে কাজ পাই, আর বিপদটা সেখানে। বিপদ? কিসের বিপদ? সেই কোম্পানিতে বছর 25-এর একটা মেয়ে কাজ করত, নাম পিয়ালি। ওর ওর হাবভাব দেখে আমি বুঝতে পারতাম যে ও আমার সঙ্গে প্রেম করতে চাই, কিন্তু প্রথমে আমি অতটা গুরুত্ব দিইনি। পরে ওর ভালো ব্যবহারে আমি ওকে ভালোবেসে ফেললাম। কিন্তু কিন্তু আমি তখন ভাবলাম আমার জীবনের স্বপ্ন পূরণ হয়ে গেল। কিন্তু কি থামলে কেন? ওকে বিয়ে করব ঠিক করেছিলাম। পিয়ালিকে সুখী করার জন্য ওকে দামি দামি গিফট দিতাম, বড় বড় রেস্টুরেন্টে খাওয়াতাম। পিয়ালি একদিন আমাকে ওর বাড়িতেও নিয়ে গেছিল। আস্তে আস্তে আমাকেও চাপ দিত যে অন্য কোনো কোম্পানিতে গিয়ে একটা মোটা মাইনের কাজ পাওয়ার জন্য। কিন্তু আমি চেষ্টা করিনি তা নয়। আচ্ছা আপনি বলুন তো, এই যুগে এত তাড়াতাড়ি একটা মোটা মাইনের কাজ পাওয়া কি সম্ভব? হ্যাঁ, এখানে যা চাকরির পরিস্থিতি, একমাত্র হাই কোয়ালিফাইড হলে তবেই বিদেশে যাওয়ার সুযোগ হতে পারে। তবে সেখানে গিয়ে চাকরি করাটাও কিন্তু কম ঝামেলার কথা নয়। তারপর টাকার ব্যাপারটা তো আছেই। এখন দেশের যা পরিস্থিতি আর আইন ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, হ্যাঁ, তাতে করে ছেলে হয়ে জন্মানোটাই একটা যেন অপরাধ। যা ওসব কথা, তোমার কথা শুনি। এর মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, পিয়ালিকে নিয়ে দূরে কোথাও গেলে ওকে কে ফোন করত, আর যখন ফোন করত সে সরে গিয়ে
বেশ খুশি মনে তার সঙ্গে কথা বলতো। জিজ্ঞেস করলে বলতো আমার রিলেটিভ ফোন করেছে, কিন্তু আমার যেন কোথাও সন্দেহ হতো। হ্যাঁ, তোমার এই গার্লফ্রেন্ড ফোনে কার সাথে কথা বলতো এই ব্যাপারে তুমি কারোর কাছে খোঁজ নাওনি? সে সুযোগ আর হলো কই? ওর বাবা মা ছাড়া তো আমি আর কাউকে চিনতাম না। দুদিন ধরে কাজে আসাও বন্ধ করে দিয়েছিল। ফোন করতে যেতাম তো ফোনে সুইচ অফ। একবার ভাবলাম যে ওর বাড়িতে গিয়ে ওকে জিজ্ঞেস করে আসি, কিন্তু তখনই আমার বাড়িতে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। ওর মা বাবার আমার বিরুদ্ধে যা অভিযোগ, আমি নাকি ওর মেয়েকে কিডন্যাপ করেছি, তার সঙ্গে রেপ করেছি, আর তার সঙ্গে মার্ডার চার্জ। কি সাংঘাতিক! এ তো ভয়ঙ্কর ব্যাপার। এরপর পুরো কেসটা যে মিথ্যে প্রমাণিত না করতে পেরে লাস্টে আমার জেল হলো। আর আর ঠিক তার 1 বছরের মধ্যে পিয়ালি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে ফিরলো। ও ও ছেলেটাকে লুকিয়ে বিয়েও করেছিল। কিন্তু এইভাবে পালিয়ে গিয়ে বিয়ে করার কি মানে? আর এখন তো মেয়েরা অনেক স্বাধীন। আসলে এর আগেও পিয়ালি অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, ছাড়াছাড়ি হলো কিন্তু ডিভোর্স হয়নি। ও ও আমাকে ওই কথাটা গোপন করেছিল, কিন্তু কিন্তু যার সঙ্গে ও প্রেম করে ও যে এই কথাটা যাতে জানতে না পারে সেই জন্য পালিয়ে গিয়েও বিয়ে করে নিয়েছিল। তাহলে তোমার সাথে ভালোবাসাটা ওর পুরোটাই অভিনয় ছিল? সে তো ছিলই। আসলে এখনকার মেয়েরা ছেলেদের ছেলেদের পকেট কতটা ভর্তি আর তার বিষয় সম্পত্তি দেখেই বিচার করে। তারপর কি হলো? আপনি আপনি কল্পনা করতে পারবেন না যে জেলের মধ্যে কি ভয়ঙ্কর অবস্থা আমার কেটেছে। একেবারে যে বুঝতে পারি না তা নয়। যারা অপরাধী তারা শাস্তি পাবে সেটা আলাদা, কিন্তু একজন নির্দোষ ব্যক্তি বিনা অপরাধে শাস্তি পাবে সেটাকে তো কখনো মেনে নেওয়া যায় না। জেল থেকে ছাড়া পেলাম বটে, কিন্তু আমার আর অফিসে যাওয়া হলো না। অফিসের বস পরিষ্কার জানিয়ে দিল আমি আমি নাকি কাজে থাকলে কাজের পরিবেশ নষ্ট হবে। আর এর থেকে আমি আমার সামাজিক সম্মানও হারালাম। মামিও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কিভাবে পাগলের মতো আমার দিন কেটেছে, দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। লাস্টে ঠিক করলাম এই জীবন আর আমি রাখবো না। তুমি বলছো তোমার মামা নিঃসন্তান আর তোমাকে তিনি ছেলের মতোই ভালোবাসেন। একবার ভেবে দেখেছো কি যে তোমার কিছু হয়ে গেলে তিনি কতটা কষ্ট পাবেন? যাকে তুমি মামাকে একটা ফোন করো। আপনি ওর মামা, সুমিতকে একটু ভালো করে বোঝান। একবার ভাবুন তো, সেদিন যদি আমি উপস্থিত না থাকতাম তাহলে কি ভয়ঙ্কর ঘটনাটা ঘটে যেত। হ্যাঁ রে, তোর কি একবারও আমার কথা মনে পড়লো না? তুই ছাড়া আমার কে আছে বল? সেই যে তুই বাড়ি থেকে একবারে বেরিয়ে গেলি, আমার সঙ্গে একবারে এই যোগাযোগ পর্যন্ত রাখলি না। আর যদি এই সুকোমল বাবু যদি না থাকতো তাহলে আমি কি নিয়ে বাঁচতাম বলতো?
তুই আমার ভাগ্নে, তোকে আমি এই ছোটবেলা থেকে আমি বুকে পিঠে করে মানুষ করেছি। হ্যাঁ, বলতে পারিস তোর মামির কথা। আরে সে তো আমাকেও ছেড়ে কথা বলছে না। আর পরিস্থিতিটা যে এমনই, সেখানে আমি কতটা নিরুপায় সেটা তো একটু বোঝার চেষ্টা করবি। জানেন, এই সুমিত চলে যাওয়ার পর আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ওকে খুঁজে বেরিয়েছি, কিন্তু কেউ কোনো সন্ধান দিতে পারছিল না। ভয়ে দুশ্চিন্তায় মাথা আমার খারাপ হয়ে যাচ্ছিল। কি সুমিত আবার কোনো বিপদে পড়েনি তো? যাক, এবার নিশ্চয়ই সুমিত বুঝতে পেরেছে। আশা রাখি ও আর এই ধরনের কাজ করতে যাবে না। যা হবার তা হয়ে গেছে। তবে সুমিতের বর্তমানে যা পরিস্থিতি, তাতে আমার মনে হয় যে ওকে আপনার বাড়িতে নিয়ে না গিয়ে বাইরে একটা কোথাও থাকার ব্যবস্থা করাটা খুবই দরকার। দেখুন, যদি কিছু মনে না করেন, হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করব। মানে আপনার বাড়িতে আর কে কে আছে? না, কেউ নেই, আমি একাই থাকি বাড়িতে। ওর এই দুঃসময় আপনি ওর পাশে এসে দাঁড়িয়েছেন, যদি একটা কথা আপনি রাখেন। হ্যাঁ হ্যাঁ, বলুন না, আমি নিশ্চয়ই আপনার কথা রাখার চেষ্টা করব। এখন আপনার বাড়িতে যদি ওকে কিছুদিন রাখি, আপনার কোনো অসুবিধা হবে কি? আচ্ছা মামা, তুমি কি বলো তো, উনি তো বাড়িতে একা থাকেন, আর বাড়িতেও সবসময় উনি থাকেন না। আমি গিয়ে থাকলে তখন উনার আরো সমস্যা হয়ে দাঁড়াবে। আপনি আপনি মামার কথায় কিছু মনে করবেন না। তুমি এইভাবে ভাবছো কেন সুমিত, যে তুমি আমার বাড়িতে থাকলে আমার সমস্যা হবে? বরঞ্চ আমি একটা কথা বলার মানুষ পাবো। হ্যাঁ, আমি একটু হয়তো একটু বেশি প্রত্যাশা করে ফেললাম, প্লিজ কিছু মনে করবেন না। তবে হ্যাঁ, আমি এই কটা দিনের মধ্যে আমি ওর জন্য একটা বাসা ভাড়া করার চেষ্টা করব। আপনি নিশ্চিন্ত থাকুন সুবিনয় বাবু, ওকে আমার বাড়িতে নিজের লোকের মতোই রাখবো, আর আমাকে একা একা দিন কাটাতে হবে না। আমরা কোথায় যাচ্ছি বললেন না তো? সেটা নয় সারপ্রাইজ থাক, তবে তোমাকে এইটুকু বলতে পারি, যেখানে গেলে মনের সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসা যায়, সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, আর সঠিক পথে চলা যায়। আর আমরা সেখানেই যাচ্ছি। এমন জায়গা কি সত্যি আছে? আমার কিন্তু কৌতূহল বেড়ে যাচ্ছে। প্লিজ
একটু খুলে বলুন, আমার না খুব জানতে ইচ্ছে করছে। হ্যাঁ বলবো, নিশ্চয়ই তোমাকে বলবো, সব কিছু তুমি জানতে পারবে। তার আগে বলো তো যে এই জায়গা তোমার কেমন লাগছে? ভালোই তো, বেশ শান্ত পরিবেশ। এখানে জনবসতি আছে বটে, তা সত্ত্বেও কিন্তু খুব শান্তির পরিবেশ এটা। যদি তোমাকে সুস্বাদু খাবার দেয়া হয়, তোমার খুব খিদে পেয়েছে, তুমি তখন সেই খাবারটা খুব তৃপ্তি করে খাবে। এটাতে তোমার মনও ভরবে আর পেটও ভরবে। এবার ধরো যদি সেই খাবারটা সুস্বাদু না হয়, তাহলে দেখা যাবে যে তুমি সেই খাবারটা না খেয়ে সরিয়ে দিচ্ছ। বুঝতে পারছি, তবে আর একটু খুলে বলুন। যেখানে আমরা যাচ্ছি সেখানকার পরিবেশ যদি সুন্দর না হয়, তাহলে তুমি সেখানে শান্তির পাঠ নিবে কি করে? বুঝতে পারছি, যদি আর একটু খুলে বলতেন তাহলে ভালো হয়। কথা বলতে বলতে আমরা সেই জায়গায় এসে পড়েছি। এই সেই জায়গা, চলো ভিতরে যাওয়া যাক। साधु सुखितहन्तो सबा दुःखातो पमोचन्तो अभिवादनशील च निचवदा पचयिनो चत्तारो धम्मवर्धन्ति आयुवन्न सुखं बलम् आयुरारोग्यसम्पत्ति सगा सम्पत्तिमेव च अथोपि निब्बानसम्पत्ति इमिनाति सम्यजतोति। ভান্তেজি, আমি তো এই ছেলেটির ব্যাপারে আমি ফোনে আপনাকে সব জানিয়েছিলাম হ্যাঁ, যে ও কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে ওর জীবন কেটেছে, আর বর্তমানে ও যে মানসিক অশান্তি বা অস্থিরতার মধ্যে চলেছে, যার জন্য কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। সেই ব্যাপারে আপনি বিপাশনা অষ্টাঙ্গিক মার্গ, চতুরার্য আর্য সত্য, সেই ব্যাপারে যদি একটু কিছু বুঝিয়ে বলেন, হয়তো ওর উপকারও হতে পারে। ভান্তেজি, আমি কিছুতেই নিজের মনের অশান্তিকে কাটিয়ে উঠতে পারছি না। দয়া করে যদি এর কোনো রাস্তা বলে দিন। তো বুদ্ধ, গৌতম বুদ্ধ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এই গৌতম বুদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক যে তা সবাই জানে। পৃথিবীর যতগুলো জ্ঞানী গুণী মানুষ আছে সবাই বুদ্ধের যে নিয়ম নীতি শিক্ষাগুলো
মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের সুখের জন্য উনি বলে গেছে। সেগুলোর মধ্যে মূল সুখের কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নির্বাণের কথা। তো নির্বাণ সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমরা কিভাবে নির্বাণ লাভ করতে সক্ষম হবে সেটাকে যদি জানতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে চতুরার্য সত্য। চতুরার্য সত্য মানে চতুর মানে চার, আর্য মানে শ্রেষ্ঠ, তার মানে চারটি শ্রেষ্ঠ পথ। আর্য মানে পথ, ঠিক আছে। চতুরার্য সত্য মানে চারটা দুঃখ, দুঃখ কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে, সবকিছু কোনো না কোনো কারণ আছে, ঠিক আছে। তো দুঃখ কেন উৎপত্তি হয় মানুষের মধ্যে? আমরা সবাই জানি দুঃখ আছে, কিন্তু দুঃখ কিভাবে উৎপত্তি হয় সেটাও কারণ আছে। আবার দুঃখ কিভাবে দুঃখ থেকে মুক্তি লাভ করবে সেটাও নিরোধ আছে, এবং দুঃখ নিরোধের উপায়ও আছে। তো এই চতুরার্য সত্য সম্পর্কে বলতে গিয়ে বুদ্ধ সেখানে বলা হয়েছে আর্য অষ্টাঙ্গে মার্গফল। আর্য মানে শ্রেষ্ঠ, অষ্টাঙ্গে মানে আটটি মার্গে কথা বলা হয়েছে। মার্গে মানে পথ বা রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ চললে, যে নিয়ম নীতি আদেশগুলো মেনে চললে মানুষ মূল সুখীভাবে জীবন যাপন করা যাবে। সেই আর্য অষ্টাঙ্গিক মার্গ মধ্যে আর্য অষ্টাঙ্গিক মার্গের প্রথম সত্য হচ্ছে কি? সাম্মাদিত্তি। এটা হচ্ছে পালি। সাম্মাদিত্তি মানে বাংলা অর্থ হচ্ছে সম্যক দৃষ্টি। সম্যক মানে সঠিক, দৃষ্টি মানে দেখা। এখন দেখার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমরা চর্ম চোখে দেখা, মাংস চোখে দেখা, এই চোখে দেখা একটা, আর অন্তর থেকে দেখা একটা, দুইটা আলাদা পার্থক্য আছে। তো আমরা কোন এই সম্যক দৃষ্টি কোন দিকে দেখবো? আমরা অন্তর দিয়ে দেখতে হবে। চোখের দেখা বল হতে পারে, কিন্তু অন্তরে দেখা কখনো বল হতে পারে না, ঠিক আছে। তো সম্যক দৃষ্টি বলতে আমরা এই জগতে আমরা কি পাই? লোভ, দেশ, মোহ, কামনা, বাসনা আছে বিদায় আমরা দুঃখ ভোগ করে দুঃখ পেতে থাকি। আমরা জানি না বলে আমরা দুঃখ পাই। কেন দুঃখ পাই সেটা আমরা বুঝতে চেষ্টা করে না, ঠিক আছে। তো এই সম্যক দৃষ্টি সঠিক ভাবে দেখা হচ্ছে কি? সঠিক দৃষ্টি দিয়ে দেখা। সঠিক দৃষ্টি কিভাবে দেখবে? সঠিক দৃষ্টি বলতে আমাদের দেখার মধ্যে বল থাকতে পারে, হ্যাঁ। তো এই যে যেমন আমরা জানি না, বুঝে না বলে আমরা কষ্ট পাই, ঠিক আছে। লোভ, দেশ, মোহ আছে বলে কষ্ট পাই, ঠিক আছে। তো এইগুলো থেকে কিভাবে মুক্তি পাবো সেটা বুদ্ধ বলে গেছে সম্যক দৃষ্টি, ঠিক আছে। সঠিকভাবে মানে অজ্ঞানতার কারণে আমরা দুঃখ পাই, মূর্খতার কারণে আমরা দুঃখ পাই। তো আমাদেরকে কি করতে হবে? সঠিক দৃষ্টি থেকে দেখতে হবে, সঠিক বিষয় থেকে যাচাই বাছাই পর্যবেক্ষণ গবেষণা করে দেখতে হবে যে কেন দুঃখ পাচ্ছে, ঠিক আছে। যেমন এই বুদ্ধের শিক্ষাটা হচ্ছে অজ্ঞানতা হচ্ছে অন্ধকার। সূর্যে আলো যেমন অন্ধকার দূর করে, ঠিক তদ্রূপ সঠিক জ্ঞান, সঠিক শিক্ষা আমাদেরকে অন্ধ কুসংস্কার এগুলো থেকে দূরীভূত রাখে, ঠিক আছে। আমরা অন্ধ কুসংস্কার এগুলো বিশ্বাস করে বলে আমরা বারবার চাওয়া পাওয়া এগুলো থাকে আমাদের মধ্যে, হ্যাঁ। তো চাওয়া পাওয়া এগুলো থাকলে, কামনা বাসনা থাকলে আমাদের মধ্যে দুঃখ উৎপন্ন হবে। আর অষ্টাঙ্গিক মার্গের দ্বিতীয়তা হচ্ছে
সম্যক সংকল্প। সম্যক সংকল্প মানে কি? সম্যক মানে কি? সঠিক। সংকল্প মানে তা দৃঢ়ভাবে প্রচেষ্টা বা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কিভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া? ভালো কাজে, সঠিক কাজে করার জন্য। ঠিক আছে? সম্যক সংকল্প বা মানে ভালো কাজ করবে সেরকম সংকল্পবদ্ধ করা, সেরকম নিজের মনের মধ্যে তৈরি করা। কিরকম ভালো কাজ? আমি যেমন নিজের ভালো চাই, অপরেও ভালো চাইতে হবে। আমি যেমন নিজে সুখ চাই, অপরকেও সেভাবে সুখ কামনা করতে হবে। সেরকম মানে একটা ভালো কাজ করার জন্য যে একটা প্রতিজ্ঞাবদ্ধ, সেটাকে কি বলে? সম্যক সংকল্প। এরপরে তা হচ্ছে সম্যক বাক্য। সম্যক বাক্য হচ্ছে কি? বুদ্ধের যে নিয়ম নীতি শিক্ষাগুলোর মধ্যে শীলের কথা বলা হয়েছে, যেটা পঞ্চশীল। শীল শব্দের অর্থ হচ্ছে নিয়ম নীতি নৈতিকতা শিক্ষা। তো সম্যক বাক্য যেটা বুদ্ধ বলেছে, যে বাক্য দ্বারা নিজে এবং অপরের ক্ষতি হয়, যে বাক্য দ্বারা নিজের পরিবার, নিজের সমাজ ক্ষতি হয়, সেরকম বাক্য না বলা। যেমন একটা পুরুষ বাক্য বলে। পুরুষ বাক্যটা হচ্ছে যেমন কোন আমার পরিচিত কোন লোক আপনাকে কি বলছে, আমার নামে কোনো কিছু বলেছে আপনাকে, আপনি সেটা আবার এসে আমাকে বলেছে। আপনার পরিচিত মনে করে ইনি আমার সম্পর্কে আপনাকে বলেছে, খারাপ হোক ভালো হোক কথা বলেছে, তখন আপনি আবার সেই কথা এসে আমাকে বলেছে। সে বাক্য দ্বারা আমাদের দুইজনের যে একটা সুন্দর একটা সম্পর্ক, সেটাও কি হতে পারে? ভঙ্গন হয়ে যেতে পারে। সুন্দর সম্পর্কটা দূর হতে পারে। তো সেরকম বাক্য না বলা। তার হচ্ছে সম্প্রলাপ, মানে অনর্থক কথা না বলা, মানে যে কথাগুলো কোনো মূল্য নাই সেরকম কথা না বলা। ঠিক আছে? তারপরে হচ্ছে সম্যক কর্ম। সম্যক মানে সঠিক কর্ম, কর্ম মানে কাজ। যে কাজ করলে আমার ভালো হবে, অপরজন ভালো হবে, অপরের কল্যাণ হবে, নিজে কল্যাণ হবে, সেরকম কল্যাণ কর্ম, কল্যাণ কাজ করা জন্য বুদ্ধ বলেছে কি? সম্যক কর্ম। তারপর বুদ্ধ কি বলছে? সম্যক আজীব মানে সৎভাবে জীবিকা নির্বাহ করা, যেটা বুদ্ধ বলেছে অস্ত্র, প্রাণী, মাংস, বিষ, তারপরে হচ্ছে নেশা দ্রব্য, এই পাঁচটা জিনিস ব্যবসা বাণিজ্য করে জীবিকার নির্বাহ না করার জন্য বলছে, কারণ এগুলো অবৈধ। যে অবৈধ জিনিসের দ্বারা নিজে ক্ষতি হতে পারে, অপরেও ক্ষতি হতে পারে। তারপর হচ্ছে সম্যক ব্যায়াম, সম্যক ওয়ায়ামা, সম্যক ব্যায়াম। সম্যক ব্যায়াম হচ্ছে যেটা মানে প্রচেষ্টা। সম্যক ব্যায়াম হচ্ছে প্রচেষ্টা, যেটা আমি প্রচেষ্টা করবো, যেটা আমি করতে পারবো সেটা আরো সুন্দরভাবে প্রচেষ্টা করবো, আরো সুন্দর যেন সার্থক হয়, সুন্দর যেন প্রচেষ্টা করতে পারে, ভবিষ্যতে যেন আরো ভালো করতে পারে, সেভাবে একটা প্রচেষ্টা করা। কিসের কাজকে? ভালো কাজকে প্রচেষ্টা করা। তারপরে হচ্ছে সম্যক স্মৃতি। সম্যক স্মৃতি কি? স্মৃতিও দুই প্রকার। একটা হচ্ছে এমনিতে পরে মনে রাখা একটা স্মৃতি, আর একটা হচ্ছে কোন একটা জিনিসের উপর নির্ভর করে, মানে জাগ্রত করা। যেমন আমি হাঁটছি, হেঁটে যাচ্ছি বা কথা বলছি, সেটার মধ্যে আমি মনটাকে জাগ্রত করা, সেটাকে কি বলে? সম্যক স্মৃতি। তারপর হচ্ছে সম্যক সমাধি।
আমাদের মনের মধ্যে যে চিন্তা, অস্থিরতা, চঞ্চলতা, যেগুলোকে দূর করবার জন্য একমাত্র উপায় হচ্ছে সমাধি। সমাধি কি জিনিস? সমাধিটা হচ্ছে বিপাসনা দ্বারা, মেডিটেশনের দ্বারা, ঠিক আছে, নিজের মনটাকে, নিজের যে চঞ্চলতা, যে অস্থিরতা, মনটাকে দুর্বৃত করার জন্য, চিত্তটাকে একাগ্রতা করার জন্য সমাধি করতে বলা হচ্ছে। যদি চিত্ত একাগ্রতা হয়, চিত্ত যদি সমাধি হয়, তাহলে আমাদের মনের মধ্যে যে একটা চঞ্চলতা, যে একটা অস্থিরতা, সেটা কি হবে? সেটা দূরীভূত হবে। চিত্ত অস্থিরতা থাকলে আমরা কোনো কিছু কাজে মন বসতে পারে না, কোনো কিছু সঠিকভাবে কাজ করতে পারে না। চিত্ত যখন স্থির হয়, চিত্ত যখন সমাধি হয়, চিত্ত যখন একাগ্রতা হয়, তখন আমরা যে কোনো বিষয়ে সহজে কি করতে পারে? জ্ঞান লাভ করতে পারে। এগুলো হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলে। ভান্তেজি, আপনার এই মূল্যবান উপদেশ থেকে আজকে আমরা অনেক কিছুই জানতে পারলাম, এবং আমার অনেক কিছুই অজানা ছিল, যেগুলো হয়তো আমারও পথ চলতে সাহায্য করবে। আর এই ছেলেটি আশা করছি নিশ্চয়ই এবার ওর মনের যে অস্থিরতা, যে যন্ত্রণা, কষ্ট, সেগুলো নিশ্চয়ই অনেকটাও কাটিয়ে উঠতে পারবে, নিজেকে আবার সঠিক পথে নিয়ে যেতে পারবে। আমরা আবার আসবো আপনার কাছে, আরো অনেক কিছু জানার আছে। নিজেকে ভালো রাখতে গেলে, মানুষকে ভালো রাখতে গেলে আমাদের গৌতম বুদ্ধ হচ্ছেন শ্রেষ্ঠ পথ প্রদর্শক, বিশ্বগুরু তিনি। তার জায়গায় বারবার ফিরে আসতেই হবে।